কথা বলে আপনার কথা বলে। আর সেজন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের লাইভের আলোচনার বিষয়বস্তু আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা, নেতা ও কর্মীরা। আর এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে এই মুহূর্তে আওয়ামী লীগের দুর্দিনেরই একজন যোদ্ধা নেত্রী উপস্থিত রয়েছেন। তার নাম রোকেয়া প্রাচী। আমাদের মধ্যে আরেকটি বোন উপস্থিত রয়েছেন যার নাম মঞ্জিলা মিমি। তারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে রাজি রাজি হয়েছেন, সেজন্য সত্যি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং দেশের এই মুহূর্তের অবস্থায় আমি আশা করি যে আপনারা আপাততর জন্য আসলে নিরাপদ আছেন। আমি প্রথমেই একটু প্রাচীদের সাথে কিছু আলোচনা দিয়ে আসলে লাইভটি শুরু করতে চাই। সেটা হচ্ছে, প্রাচীদি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা, নেতা এবং কর্মীরা, অর্থাৎ আওয়ামী লীগ এখন, এটা সবাই আমরা জানি। যদিও এখন আমরা বুঝতে পারছি যে আসলে সমগ্র বাংলাদেশই বিপদের মধ্যে রয়েছে, দুর্দিনের মধ্যে রয়েছে। তারপরও জুলাইয়ে আমরা বাংলাদেশে একটি আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখেছি। একটি জঙ্গলি জঙ্গি উত্থানের ঘটনা আমরা দেখেছি। সেই সময়টায় উম অনেক মানুষের আমরা প্রত্যাশা করেছিলাম তারা আসলে কথা বলবে, তারা প্রতিবাদ করবে, সামনে এগিয়ে আসবে। কিন্তু অদ্ভুতভাবে দেখেছি যে যেন হাতে গোনা কিছু মানুষ তখন কথা বলেছে। রোকেয়া প্রাচী, আপনি তাদের মধ্যে একজন। আমার সবচেয়ে বড় প্রশ্ন, সেই সময়টায় আপনি কেন কথা বললেন? আপনার কি একবার মনে হয়নি যে আসলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হতে পারে? সেই সময় আসলে আমার কি হবে? তারা ক্ষমতায় না থাকলে কি দরকার কথা বলার, কেন কথা বলবো? আপনি কেন কথা বললেন তখন আসলে, যদি একটু বলতেন। আহ ধন্যবাদ দীপান্বিতা। ধন্যবাদ আমাদের সহ আলোচক মঞ্জিলা মিমি, এবং এই মুহূর্তে বাংলা কথার সাথে আমাদের দেশে বিদেশে যারা সংযুক্ত আছেন সকলকেই কৃতজ্ঞতা। জুলাইতে যখন আমরা দেখলাম যে জঙ্গি উত্থান ঘটছে, সন্ত্রাসীদের মাঠে তৎপরতা দেখলাম, স্থাপনা ভাঙচুর দেখলাম, তখন আমরা আসলে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মানচিত্রে শকুনের দৃষ্টি পড়েছে। এবং সেই দৃষ্টিটা শুরু 1971 সালের সেই পরাজিত শত্রুদের মধ্য দিয়ে। তো আমরা বুঝে গিয়েছিলাম যে সেই 1971-এর পরাজিত শত্রু সেই পাকিস্তানের আলবদর আল শামস রাজাকার যুদ্ধাপরাধী, তার সাথে দেশে যে জামাত ইসলামী, শিবির, হেফাজত, হিজবুত তাহরির সহ, এবং আমরা দেখলাম ডিপ স্টেট ষড়যন্ত্রের কারসাজি। সবকিছু মিলিয়ে তখন আমাদের কাছে কিন্তু এটা স্পষ্ট ছিল যে কোমলমতি শিক্ষার্থীদের ভিড়ে, তাদের মুখোশে, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে আসলে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা, বাংলাদেশকে মানে দখল করার, ধ্বংস করার, এবং সেটা হচ্ছে ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা কুক্ষিগত করে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত আহ, রাজনৈতিক দল হিসাবে বিপদে পড়তে পারে। আমরা সবাই বিপদে পড়তে পারি, কিন্তু আমার কাছে তখন আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না বা কি ঘটবে তার চেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছে। আমার মনে হয়েছে যখন বাংলাদেশ ধ্বংসের মুখে, যখন বাংলাদেশকে কেউ আক্রান্ত করছে এবং সেই পরাজিত হিংস্র হায়নারা, তখন আমার মনে হচ্ছে এটা আমার দায়িত্ব একজন মানুষ হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে, এবং অবশ্যই শিল্পী হিসেবে। এবং এই দেশ তো আমার জননী, জন্মভূমি। এবং আমার মনে হয়েছে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ যেখানে পৌঁছে গেছে, সেই উন্নয়ন, সেই বাংলাদেশের মানে গর্বিত যে প্রতিচ্ছবি পৃথিবীতে ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, সেটাকে নস্যাৎ করার পায়তারা, বাংলাদেশকে সিরিয়া করার পায়তারা। কাজে আমার চুপ করে থাকার মতো অবস্থা নয়। তো আমি যদি একজন মানুষ হয়ে থাকি, আমার যদি মনুষ্যত্ব থাকে, বিবেক থাকে, তাহলে অবশ্যই আমি কথা বলবো। এবং এই কথা বলার জন্য তখন আমাকে কেউ বুদ্ধি দেয়নি, বরং আমাকে অনেকে বলেছে সিচুয়েশন বোঝেন আপা, চুপ করে থাকেন। এ কথা বলার মানুষ অনেক ছিল। আমার আশেপাশের মানুষদের চেহারা পাল্টে গিয়েছিল, অনেক একা অসহায় বোধ করেছিলাম। কিন্তু মনে হয়েছিল এই একা অসহায় বোধ একদিকে আর বাংলাদেশ একদিকে। 1971 সালে আমাদের শহীদরা যদি, 30 লাখ শহীদ যদি বুকের রক্ত না দিত, তাহলে আজকে আমি কোথায় থাকতাম?
পারতাম। কাজে আমার মনে হচ্ছে এটা আমার দায়িত্ব। আমি এটা এমন কোনো বড় কিছু করিনি, একদমই দায়িত্ব থেকে করা। ধন্যবাদ দিদি। আমাদের প্রডিউসারকে একটু অনুরোধ করব আমাদের একটি ভিডিও একটু দেখাবার জন্য, যেটা ছাত্রদের সঙ্গে গতকালকে অনেক অভিনয় শিল্পীরা একগ্রতা প্রকাশ করেছে, সেটা নিয়ে এখন সবাই সবার সব জায়গায় যেতে পারে, তার নিজস্ব অধিকারের কথা। আমি শুধু অনুরোধ করবো, কারণ নাম উল্লেখ না করে, যে এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু দেখাবেন না যেটি দুদিন পরে প্রমাণিত হয় মিথ্যা, গুজব। এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে, তারা আসলে এই আন্দোলনের পক্ষে না, তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। আপনি সরকার পতনের আন্দোলন করবেন রাজনৈতিক দল হিসেবে, আপনি করুন না আন্দোলন। আপনি আমাদের স্টুডেন্টদের ঘাড়ে চাপ পা দিতে হবে কেন? ঘাড়ে বন্দুকটা রাখতে হবে কেন? আন্দোলন তো যে কেউই করতে পারে একটি স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক দেশে, আপনার তো সেই অধিকার আছে। কিন্তু আপনি সেটি না করে আপনি কি করছেন? আপনি ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে একটি মিথ্যা বিভ্রান্তির রাজনীতি করে সহিংসতা করছেন, রাষ্ট্রের ধ্বংসযজ্ঞ করছেন। এটিকে যদি কেউ না বুঝে, কিংবা বুঝে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে কেউ যদি এটিকে সমর্থন করে, এটি তার সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমার কাছে, আমার নিজের কাছে, যে আমি কোন দিকে যাব। আমার বাংলাদেশ, আমি বাংলাদেশের পক্ষে, আমার লাল সবুজের পতাকার পক্ষে, আমার জাতীয় সঙ্গীতের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। কারণ এই বাংলাদেশ আমাকে কেউ এমনি দিয়ে যায়নি। বাংলাদেশ আমাদেরকে পাকিস্তানের আল বদর আল শামস রাজাকারদের হাত থেকে ছিনিয়ে আনতে হয়েছে, এবং সেটা জন্য 30 লাখ শহীদের রক্তে লেগেছে, 3 লাখ মা বোনের সম্ভ্রম লেগেছে, এবং 3 লাখ মা বোনকে আমাদের রাজাকাররাই পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। তাই আজকে যখন রাজাকার স্লোগান শুনি, আমাদের আহ আমরা দেখছিলাম আপনি অগাস্টে এই কথাগুলো বলেছেন, এবং সেগুলো কিন্তু আমরা ঘটতে দেখেছি এই এটা রিসেন্টলি। এটা জুলাই, আহ, একদমই মানে 5ই আগস্টের আগের। আগে আগে দিয়ে, আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আমরা আমরা আসবো আপনার কাছে, প্রাচীদি, আপনার কাছে আমরা আসবো একটু পরেই। মঞ্জিলা বোন আমার, আমি বুঝতে পারছি যে আপনি আসলে ভিডিওতে আসতে চাচ্ছেন না আপনার নিরাপত্তার কারণে। আমরাও চাই না, কারণ আমরা চাই যে প্রত্যেকের জীবন আসলে নিরাপদ থাকুক। এই যে আপনি আসলে ভিডিওতে আসতে পারছেন না, এর কারণটা কি একটু আমাদেরকে বলবেন বোন? ধন্যবাদ দীপান্বিতা, আপনি বলেছেন এই জন্য আমি ভিডিওতে এসেছি। ভিডিওতে আসা মূলত না চাওয়ার মূলত কারণ হচ্ছে আমার মা বোন সবাই ফেনীতে থাকে, তাদের নিরাপত্তার স্বার্থে। এবং প্রাচী আপা 5ই আগস্টের পর থেকে উনি আমাদের সাথে যেভাবে যোগাযোগ রেখেছে, এটা আসলে বিরল। ওনাকে দেখে কিন্তু আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। এই যে ফেসবুকে লেখালেখি বলেন, বা আমরা যে কোনো সময় দলের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত, সেটা শুধুমাত্র রোকেয়া প্রাচী আপার কারণেই। ওনাকে দেখেই আমরা সেই সাহস পাচ্ছি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন দেশে ছিলেন, আমরা কিন্তু কখনোই রাতের যতটাই বাজুক বা দিনের যে কোনো সময় আমাদের বাইরে রাস্তা ঘর থেকে বের হতে আমাদের কোনো ইতস্ততা ছিল না। প্রাচী আপা জানে আমি একটা সংগঠন পরিচালনা করতাম, সহায়। আমি রাতে 2টা বাজেও আমি আমার কাজে যেতাম, রাতে 3টা বাজেও যেতাম, অসহায় মানুষের জন্য ছুটে ছুটে যেতাম। আমাকে আমার নিরাপত্তার জন্য চিন্তা করতে হয়নি। বাংলাদেশে পুলিশ বাহিনী ছিল, আর্মি ছিল, র্যাব ছিল। বাংলাদেশ একটা নিরাপদ নগরী ছিল, তাই তখন চিন্তা করতে হয়নি। আর আপাতত তো শুধু ইউনূস সরকারের কারণে আমাদের মেয়েরা যেভাবে 5ই আগস্টের পর থেকে অগণিত ধর্ষণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, মানে এত মাত্রাতিরিক্ত হয়েছে যে কোথাও কোনো মা বোন, কোনো পুরুষ, কোনো শিশু কেউই নিরাপদ নেই। তাই আমি আমার নিরাপত্তার স্বার্থে ভেবেছিলাম যে ভিডিওটা অফ করেই কথা বলবো, কিন্তু এখন মনে হলো যে না, ভিডিও অফ করে কথা বলা মানে তাদেরকে জিতিয়ে দেয়া। আমি তাদেরকে জিততে দিতে চাই না, এজন্য আমি ভিডিওটা অন করে কথা বলছি। আর আজকে বাহ, আমাকে ইনভাইট করার জন্য দীপান্বিতা দি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রাচী আপার জন্য তো সবসময় শুভকামনা থাকলো আমাদের। আমরা আপনার কাছ থেকে একটু জানবো জুলাই থেকে এই পর্যন্ত আপনি আসলে কি কি যাত্রার মধ্যে দিয়ে গেছেন, সেটা আমরা একটু পরে জানবো। ফিরে আসি প্রাচীদের কাছে। প্রাচীদি, আপনি বলছিলেন জুলাইয়ের শেষের দিকে, অগাস্টের শুরুর দিকে বোধহয়, আপনি বলছিলেন যে এই দেশটাকে আসলে পাকিস্তানি সেনাদের সাথে, পাকিস্তানি বর্বর যাত্রার সাথে আসলে আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে এটা ছিনিয়ে আনতে হয়েছে। আপনি অত আগে আপনি বুঝতে পেরেছিলেন যে আসলে এটা একটা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আক্রমণ।
তাই তো সেই জন্য আপনি কথা বলেছেন। আপনি আপনি তখন আসলে একটা একটা যোদ্ধার ভূমিকায় চলে গেলেন। এর পরবর্তী আমরা যদি একটু জানতে চাই যে ঠিক আছে আপনি সেই সময়টা বলেছেন, আমাদের আসলে তো 1975 সালের পরবর্তী এরকম ভয়াবহ ঘটনা আমরা বাংলাদেশে দেখিনি, যেটা আসলে 5 আগস্ট ঘটলো দিদি। 5 আগস্টের এই ঘটনা ঘটার পরে তারপরেও আপনি থামলেন না, কথা বললেন কেন? 5 আগস্টের পরে তো আসলে থামার কথা না। কারণ যখন মানে দেশ দখল করলো সেই পাকিস্তানি হায়নারা, সেই বিদেশি শত্রুরা, সেই জঙ্গিরা, সেই জঙ্গি গোষ্ঠী, আজকে যখন শুনতে হয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, তখনই তো আমরা বুঝতে পারছিলাম ওরা কারা। তো কাজে থামার তো প্রশ্নই আসে না। দেশ যখন আক্রান্ত হয় তখন তো আমাদের থামার কথা না। এবং 5ই আগস্ট যে অরাজকতা ঘটেছে সারা বাংলাদেশে, তারা যেভাবে গণভবনে ঢুকেছে, তারা যেভাবে 1971 সালে যেভাবে আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছিল, গণভবন, সংসদ ভবন যেভাবে ওরা ঢুকেছে, লুটপাট করেছে, জিনিসটা তো একই রকম। যখন ধানমন্ডি 32-এ তারা আগুন দিল, যখন বঙ্গবন্ধুর স্থাপনা, সারা বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্থাপনা ছিল সকল কিছু তারা ভাঙচুর করেছে, তখন তো থামার প্রশ্ন আসে না। তখন তো যুদ্ধ অনিবার্য, যুদ্ধ করতেই হবে। আমরা তখনই থামবো। মানুষ থামে হচ্ছে যখন নিজে নিজে থেকে থামতে চায়, বা যদি তার প্রাকৃতিক নিয়মে তার মৃত্যু ঘটে তাহলে সে থামে। তো আমরা যতদিন বেঁচে আছি, আমি আমরাই বলবো, কারণ আমি জানি যে বাংলাদেশে এরকম অনেকেই আছে, অনেক কর্মীরা আছে যারা মানে থামবে না, থামেনি, যারা জীবন দিতে প্রস্তুত। সেজন্যই আমরা শব্দটা উচ্চারণ করছি। হয়তো আমি আজকে একা কথা বলছি, কিন্তু এরকম আমার মতো অসংখ্য কর্মী আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে। তারা থামবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তারা এখনো যুদ্ধ করছে এবং আগামী তো যুদ্ধ চালিয়ে যাবে। সেটা যদি অনেক দিন সময় লাগবে, কিন্তু আমি একদম বিশ্বাস থেকে বলছি, আমার দেশ আক্রান্ত, আমাদের মানচিত্র আক্রান্ত, আমাদের দেশের মানুষ আজকে আক্রান্ত। ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী আক্রান্ত, শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি আক্রান্ত। ব্যাপারটা তো তা না। তারা যখন ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, তখন বুঝতে হবে তারা আসলে কি চায়। তারা বাংলাদেশ থেকে 1971-কে মুছে দিতে চায়। এবং সারা বাংলাদেশের আপামর জনসাধারণ আজকে আক্রান্ত। বাংলাদেশের সকল নারী আক্রান্ত। সেই নারীর পরিচয় নিলে তো আজকে আমরা মানে সেখানে তো এমন না যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নারীরা আছে। আজকে নারী শিশু কে না আক্রান্ত। কাজেই যখন সমগ্র বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ছদ্মবেশী নোবেল পুরস্কার পাওয়া, যে বাংলাদেশকে আজকে বিক্রি করে দিচ্ছে, যার বাংলাদেশ দখলটার পিছনের উদ্দেশ্যই হচ্ছে এজেন্ডা। তিনি তো ছাত্রদের মাথায় মানে ছাত্রদের মুখোশে জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে বিদেশি মদদে একটা এজেন্ডা নিয়ে তিনি ক্ষমতা দখল করেছে। তিনি তো বাংলাদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশের উন্নয়ন করতে চায়নি। তিনি চেয়েছেন বাংলাদেশ ধ্বংস হোক, বাংলাদেশ সিরিয়া হয়ে যাক, বাংলাদেশের মানচিত্র ছোট 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 টুকরো টুকরো করে বিক্রি হয়ে যাক। তিনি চেয়েছেন বাংলাদেশে প্রক্সি ওয়ার হোক, তিনি চেয়েছেন গৃহযুদ্ধ হোক, তিনি চেয়েছেন বাংলাদেশ ধ্বংস হয়েছে। অর্থনীতিতে আমরা কোথায় গেছে? আমাদের কোনো বিনিয়োগ নেই, আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার, আমাদের মেয়েরা আজকে মানে নিরাপদ না। এই যে মিমি, ওকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ও একটা সামাজিক সংগঠন করেছে ফেনীর মতো জায়গায়, কিন্তু মেয়েরা অবলীলায় রাত বিরাতে কাজ করতে পেরেছে, কোনো সমস্যা হয়নি। আজকে সারা বাংলাদেশে শুধু মানে মফস্বল শহর না, ঢাকার শহরও মেয়েরা আজকে ঘর থেকে বেরোতে পারছে না। আর বেরোনোরও দরকার নেই, ঘরে থাকলেও তো সে ধর্ষিত হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে। তার মানে ঘরে বাইরে আজকে নারীরা, পুরুষরা কেউ নিরাপদ না। আজকে আমরা বাংলাদেশের মানুষ আজকে সম্মানের সাথে তাকাতে পারছি না। আজকে আমাদের সাংবাদিকদের কোনো সম্মান নেই, আজকে মুক্তিযোদ্ধার সম্মান নেই। আজকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে ঘোরানো হচ্ছে, তাকে নিগৃহীত করা হচ্ছে। অথচ আজকে আজাহারের মতো একজন যুদ্ধাপরাধী, যে 1200 মানুষকে হত্যা করেছে, যে যে বীরাঙ্গনা মায়েদের মানে সাক্ষ্য প্রমাণ আছে আমাদের কাছে, আজকে আজাহারের মতো লোক
সে আজকে গলায় ফুলের মালা দিয়ে সে আস্ফালন করছে, আজকে তৌহিদি জনতা আস্ফালন করছে, আজকে মেয়েরা কান্না করছে, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, মেয়েদের পোশাক নিয়ে কথা হচ্ছে, টিএসির মতো জায়গায় আজকে একটা মেয়ের ফিগার করে তাকে লাঞ্ছিত করা হচ্ছে। অর্থাৎ এটা তো সিম্বলিক, এবং সেটা ওরা যেটা দেখাচ্ছে সেটা করেছে। তো রাষ্ট্র এদেরকে মদত দিচ্ছে, রাষ্ট্রের পালিত এই জঙ্গি সন্ত্রাসী ইসলামিক উগ্র গোষ্ঠী, তাদের হাতে আজকে বাংলাদেশ। তো আমরা কি করে চুপ থাকবো? আমরা তো এটা বুঝতে পেরেছিলাম তখনই, কারণ কোমলমতি শিক্ষার্থীরা হয়তো আবেগের রাস্তায় নামতে পারে, কিন্তু শিক্ষার্থীরা কোনোদিন মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙতে পারে না, শিক্ষার্থীরা কোনোদিন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিতে পারে না, শিক্ষার্থীরা কখনো 450টা থানায় আগুন দিয়ে ভাঙচুর করে পুলিশকে মেরে ফেলতে পারে না। আমরা তো দেখেছি প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে, ঝুলিয়ে রেখে মারা হচ্ছে, এটা কোনো সাধারণ শিক্ষার্থী করতে পারে না। তখনই আমরা জানি, পৃথিবী জানে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তা সেই জঙ্গিদের মেটিকুলাসলি চক্রান্তে সেদিন বাংলাদেশ আসলে বিবস্ত্র হয়েছে, বাংলাদেশের ধ্বংস হয়েছে, বাংলাদেশ আজকে হাহাকার করছে, আমার জন্মভূমি কাঁদছে। এটা তো আমার মুক্তিযোদ্ধা বাবার দেয়া বাংলাদেশ, এটা আমার মুক্তিযোদ্ধা চাচার দেয়া বাংলাদেশ। আমরা শত শত হাজার লক্ষ পরিবার আছি, আমরা তো সকলেই শহীদের বংশধর। এই বাংলাদেশ যখন আক্রান্ত হয় একজন ভিনদেশী লোকের হাতে, এনজিওদের হাতে, বিদেশি মদতের হাতে, পাকিস্তানি হায়নাদের হাতে, পাকিস্তানে উল্লাস করে যে তারা ৭১-এর প্রতিশোধ নিয়েছে আমাদের প্রতি, বঙ্গবন্ধু কন্যা যুদ্ধাপরাধীর ফাঁসি দিয়েছে, সে কারণে আজকে তাকে ঘৃণাস্তম্ভের শিকার হতে হচ্ছে, তাকে ফাঁসি দেওয়ার মানে কি বলে কুশপুত্তলিকা দাহ করছে, তার মানে সিম্বলিক করে তাকে ফাঁসি দিচ্ছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফাঁসি দিচ্ছে। এরকম সময় আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের মানুষ, যারা দেশকে ভালোবাসে, নিজের মাকে ভালোবাসে, তারা অবশ্যই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, করবে। ধন্যবাদ আপনাকে। আমার বোন মঞ্জিলা মিমি, আপনি কি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা জি আছি। বোন, আপনার কাছে একটু জানতে চাইছি আমরা, দিদির রাজনীতির রাস্তায় হাঁটার পথ অনেক দীর্ঘ। তিনি তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতার চোখে অনেক কিছু দেখতে পেয়েছিলেন। সেই জায়গা থেকে উনি যেই কথাগুলো বলেছেন, যেটা একটু আগে আমরা ভিডিওটা দেখেছি, এবং সেরকম অনেক কিছুই আসলে এখন আমরা ঘটতে দেখছি। কিন্তু আপনাকে যদি আমি আসলে ব্যক্তিগতভাবে প্রশ্ন করি, যে একটি ক্ষমতাচ্যুত দল এবং সেই দলটির আসলে এখন একটা ভয়াবহ দুর্দিন, তারা ফিরতে পারবে কিনা তার আসলে কোনো নিশ্চয়তা নেই। এবং যা কিছু আমরা ঘটতে দেখছি বাংলাদেশে এই মুহূর্তে, যে যেখানে আসলে আজহারুলের মতন একজন যুদ্ধাপরাধী দাগী আসামির আসলে বেকসুর খালাস হয়, এ তো ভয়াবহ অনিরাপদ বাংলাদেশ। আপনি এরকম নিশ্চিতভাবে জেনেও যে এই দলটি এখন ভীষণ রকমের দুর্দিনে, ক্ষমতাচ্যুত, আপনি কেন সরব, এবং আপনি কি কি কাজ করলেন জুলাই থেকে? আপনার যাত্রাটা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ দিদি। রোকেয়া প্রাচী আপার মতো আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান। তবে আমার বাবা তখন যুদ্ধের সার্টিফিকেট করেনি। উনি বলেছে যুদ্ধ করলেই যে সার্টিফিকেট করে সেটা পিঠে ঝুলাতে হবে, তেমন কোনো কথা নেই। আমরা দেখেছি বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা নিয়ে এখন অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু, যে বঙ্গবন্ধু তো যুদ্ধে যায়নি। কিন্তু এটা যা তারা বোঝে না, যে একজন মানুষ সে যুদ্ধে না গেলেও তার এক ডাকেই পুরো বাংলার মানুষ একত্রিত হয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশটা স্বাধীন করেছে। তার সুকন্যা বঙ্গবন্ধুকে তো আমাদের বিভিন্ন বিদেশি এবং বাংলাদেশি ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে 1975 সালের 15ই আগস্ট। এটা আমরা সবাই জানি। 15ই আগস্টে যেভাবে বঙ্গবন্ধুর মৃত্যুর পর একটা মানুষকে কথা বলতে দেয়নি, একটা মানুষকে কাঁদতে দেয়নি, সেই যে বিভীষিকা তারা করেছিল, সেখানেও পাকিস্তানিদের হাত ছিল, পাকিস্তানি দোসররা তখনও যুক্ত ছিল। এই 5ই আগস্টের পরেও কিন্তু পাকিস্তানি দোসররাই যুক্ত ছিল। এই পাকিস্তানি বীজ, যারা আমরা পাকিস্তানি বীজ বলি, যেমন সার্জিস, হাসনাত, মাহফুজ, ইউনুসের বয়স হচ্ছে 85 বছর। মুক্তিযুদ্ধের সময় ওনার যথেষ্ট বয়স ছিল যুদ্ধ করার মতো, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসে কোথাও কিন্তু ইউনুসের নাম নেই। তাহলে এই একজন পাকিস্তানির দোসরদের কাছে আমরা স্বাধীন বাংলার আমরা কি কাজ, আমাদের কি কাজে আসবে?
এই যে 5 তারিখের পর থেকে আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনি খেয়াল করলে জানবেন যে আমাদের 14ই ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী হত্যা দিবস, এবং আমাদের 71-এ আমাদের একটা কাজ করেছিল পাকিস্তানিরা, যাতে আমরা কখনোই ঘুরে না দাঁড়াতে পারি। আমাদের যে মৌলিক বিষয়গুলো ছিল, আমাদের বাংলাদেশে যেগুলো রিসোর্স পয়েন্ট ছিল, সব কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। 5ই আগস্টের পরেও কিন্তু ইউনূস সে একই কাজটাই করে যাচ্ছে। 32 নাম্বার, যেটা আমাদের ইতিহাসের সাক্ষী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের ডাক দিয়েছে, সেই 32 নাম্বার, যেটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেটি তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। একজন শিক্ষিকা, গত পরশু একজন শিক্ষিকাকে দেখলাম, উনি ভার্সিটিতে এসেছিল ওনার বেতন নিতে, উনি একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধাকে দেখেন, ওনাকে অপমান অপদস্থ করে একটা হত্যা মামলার আসামি করে জেলে প্রেরণ করেছে। আপনি দেখেন আমাদের যে শিক্ষকরা আছে তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করছে, মারামারি, কাটাকাটি, বিভিন্ন রকম অপদস্থতা। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল, তারপর হচ্ছে আপনার আমাদের 6 লাইন ফ্লাইওভার, পদ্মা সেতু, এসব বিষয়ে তারা কথা বলছে। আমাদের মেট্রো রেল তো তারা পুড়িয়ে দিয়ে সেই অধিক খরচে সেটা আবার তারা ঠিক করেছে, কিন্তু আমাদের যে মূল বিষয়টা তারা কিন্তু সেটা ধ্বংস করে দিয়েছে। আমাদের দেশের মূল যে পয়েন্টগুলো, আমাদের অর্থনৈতিক অবস্থা, আপা আমার থেকে অনেক ভালো বলেছে, আপা আমার থেকে অনেক ভালো জানে বিধায় আপনাকে কিন্তু উনি সবকিছু বলে দিয়েছে, যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, যাতে আমরা বাঙালি আর কখনো ঘুরে দাঁড়াতে না পারি, ইউনূস সব ধরনের কাজ করেছে, কিছুই কিন্তু রেখে যায়নি আমাদেরকে। তারা সেই পাকিস্তানের, যাতে আমরা পায়ে পড়ি বা আমরা তাদের কাছে ক্ষমা চাই, সে আমাদের সেই অবস্থায় ফেলে দিয়েছে। আমার মেয়েটার নাম মনে পড়ছে না, বেলুচিস্তান স্বাধীন হওয়ার পর একটা মেয়ে বলেছে পাকিস্তানকে আমরা কখনো ক্ষমা করব না। কিন্তু দেখেন আমরা কি দুর্ভাগা বাঙালি, আমাদের বাংলায় আজকে জিন্নার নামে স্লোগান হয়, জিন্নার জন্মদিন পালন করা হয়। আমাদের দেশকে অস্থিতিশীল করে, আমাদের দেশটাকে ধ্বংস করে আমরা যাতে আবার সেই একটা ধ্বংসলীলায় বাস করি, আমরা যাতে আবার সেই পাকিস্তানের একটা অংশ হই, সেই ইয়েতে ইউনূস কাজ করে যাচ্ছে। আমরা যারা আওয়ামী লীগে আছি, যারা আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগের জন্য আমরা যারা বেঁচে, আমরা রোকেয়া প্রাচী আপা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছেন, আমরা ততদিন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে, যাতে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যারা বাংলাদেশকে চায়, বাংলাদেশের ভালো চায়, বাংলাদেশের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে, তাদের হয়ে আমরা কাজ করব, এবং আওয়ামী লীগের জন্য আমরা সর্বাক্ষণিক কাজ করে যাব, নিজের জীবন বাজি রেখে কাজ করে যাব। ধন্যবাদ। মানে অভূতপূর্ব। মিমি, আপনাকে আমি অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি বলবো, আপনি যে সাহস করে আসলে ক্যামেরার সামনে এসেছেন জীবন ঝুঁকি নিয়ে, যদি এটা আমি চাচ্ছিলাম না, কারণ এই মুহূর্তে আমাদের কারোর জীবনের আসলে নিরাপত্তা কেউ কাউকে আমরা দিতে পারছি না, কিন্তু আপনি যে মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনি যে আসলে 2024-এর আর একজন মুক্তিযোদ্ধা, সেটা প্রমাণ করলেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি একটু আমাদের প্রডিউসারকে অনুরোধ করব, আমাদের হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে। প্রতিদিন আমরা নতুন নতুন করে ফেসবুকে আমাদের নামে বিভিন্ন আমাদের ছবি দিয়ে যেসব আমাদের নামে যেসব খবর প্রচার করছে, যেসব বাজে বাজে মন্তব্য করছে, এগুলো দেখে আমরা আমাদেরকে শক্ত করে ফেলেছি। তারা জানে যে নারীর একটাই দুর্বলতা, সেটা হচ্ছে চরিত্র। সেই চরিত্রে তারা আঘাত করতে যাচ্ছে। আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে জয়লাভ করব। দুর্দিন প্রমাণ করে যে আসলে কোনটা সত্য ভালোবাসা। বাহ, চমৎকার। আমাদের মধ্যে আমরা আরেকজন যোদ্ধাকে পেয়েছি, এবং সেও আমি আমি কি বলবো, আমার অসম্ভব ভালো লাগছে আজকে। সেও আরেক সাহসী যোদ্ধা, একেবারে ভিডিওতে চলে এসেছে। দিদি দেখেন জি আপু, আমাদের আসসালামু মধ্যে আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আপু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সাইদুর রহমান জুয়েল। আমি দিদির কাছে যদিও প্রশ্নে যাচ্ছিলাম। জুয়েল ভাই, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা আপনাকে ওয়েলকাম জানালাম আমাদের এখানে। আমি একটু আমাদের প্রডিউসার ভাইকে অনুরোধ করব একটি ভিডিও ক্লিপ আমাদেরকে একটু দেখানোর জন্য।
বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয়, বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যখন ফাঁসি দেওয়া হয়, তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে, তখন মনে হয় সমগ্র বাংলাদেশ জ্বলছে। আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা এই ভাঙচুর, এই মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড, এই বাংলাদেশের বুকের ভাঙচুর, অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসেছি, আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বলতে চাই, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই, এবং যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত, তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিতার জায়গায় আসতে হবে যে কেন 5 তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি, রবীন্দ্রনাথের ছবি, বেগম রোকেয়ার ছবি, জয়নুলের ছবি কেন ভাঙবে, কেন 32 নম্বর দাও দাও করে পড়বে? আমরা এর জবাব চাই, জাতি এর জবাব চাই। আমরা শান্তিপূর্ণভাবে, কালকে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 1975 সালের 15ই আগস্ট। আমরা সেই ধানমন্ডির 32-এ আমরা 1975 সালের 15ই আগস্ট যে হায়নারা যে তাণ্ডব করেছিল, 2024-এর 5ই আগস্ট একই তাণ্ডব হয়েছিল। আমরা প্রতিবাদ জানাই, বিচার চাই, ধিক্কার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই। জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে, ছবি ভেঙেছে, সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যত চিহ্ন ছিল সব ভেঙেছে, পুড়েছে। আমাদের সংস্কৃতির যত চিহ্ন ছিল সবকিছু ভেঙেছে। আমরা দাবি জানাতে এসেছি, আমরা এই জায়গা থেকে দাবি জানাতে এসেছি, যারা এই কাণ্ডে, এই কুকাণ্ডের সাথে জড়িত, এই ভাঙচুরের সাথে যারা জড়িত, যারা প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে জড়িত, তাদের সকলকে দায় নিতে হবে এবং কঠিন কঠোর বিচার করতে হবে। আমরা আজকে রোকেয়া প্রাচী, আমি ভয় লাগছে আপনার সাথে কথা বলতে। আমি শ্রদ্ধায়, মানে ভালোবাসায়, আমি আমি পরম শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে আসছে রোকেয়া প্রাচী। যা আমরা পারিনি আপনি করেছেন। 5ই অগস্টের এই ঘটনার পরে আমি সকল জাতির হয়ে আজকে আপনার কাছে শ্রদ্ধায় মাথা নত করলাম। আহ আমাকে আমি একটু জানতে চাই, আপনি এই দুঃসাহস, মানে নিশ্চিত মৃত্যু মুখে গিয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, এই সাহস, এই উদ্দীপনা কে আপনাকে ভেতর থেকে আসলে সেখানে নিয়ে গেছে, যদি একটু আমাদেরকে বলতেন। দীপান্বিতা, তুমি আমাকে আসলে আজকে বেশি আবেগপ্রবণ করে দিচ্ছ। আসলে তোমাদের মানে সবারই নিশ্চয়ই মনে আছে, সবারই স্মৃতিতে আছে বঙ্গবন্ধু কন্যার একটা ভাষণ। উনি কিন্তু একটা ভাষণে বলেছিলেন যে একটা মানুষও কি ছিল না, একজন নেতাকর্মীও কি ছিল না যে 75-এর 15ই আগস্টের পরে গিয়ে ওই বাড়িতে দাঁড়াতো। আমার কিন্তু এই বক্তৃতাটা আমার কাছে আছে এবং আমি যতবার শুনেছি আমার মনে হয়েছে যে আমরা তো মানে আওয়ামী লীগ করতে গিয়ে কি পেয়েছি কি পাইনি, এমপি হতে চেয়েছি এমপি হতে পারিনি, এই পোস্ট চেয়েছি এই পোস্ট পাইনি, এরকম অনেক অভিযোগ করি। নানা অভিযোগ আমাদের, নানা অভিমান আমাদের, কি পেয়েছি কি পাইনি, জীবন শেষ হয়ে গেল, ক্যারিয়ার শেষ হয়ে গেল, আওয়ামী লীগ আমাদের কিছুই দেয়নি। আমি ওই ভাষণটা শুনে উনি, উনার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, বলছিলেন যে একটা মানুষও কি নাই, একজন নেতা কর্মীও কি ছিল না সেদিন যে ধানমন্ডি 32-এ গিয়ে দাঁড়াতে পারতো। একটা মানুষ বঙ্গবন্ধু সারা জীবন নিজেকে বাংলাদেশের জন্য মানে উৎসর্গ করেছেন, সেই বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা এবং হত্যার পর একজন মুসলমান মানুষের যে মৃত্যুর পরের যে শ্রদ্ধা সেটিও তিনি পাননি। যে অসম্মান, অপমান, নির্যাতনের মধ্য দিয়ে, নিগৃহীতের মধ্য দিয়ে তার মানে শেষ বিদায় ঘটেছে, এটি কিন্তু জাতির জন্য কলঙ্কজনক, লজ্জার। তো তখন তো ছোট ছিলাম, আমার বাবাকে দেখছি কাঁদছিলেন 15ই আগস্টের
তো 5ই আগস্ট যখন ধানমন্ডি বত্রিশ পুড়ে গেল, আমার মনে হলো যে আমি আর কিছু দেখছি না। আমার চোখের সামনে শুধু ওই বাড়ি পোড়াটাই ভাসছিল, আর বঙ্গবন্ধু কন্যার ওই কথাটাই ভাসছিল আমার মাথার মধ্যে। আর বহু মানুষ আমাকে বোঝাচ্ছিল যে তোমার পাসপোর্টে ভিসা আছে, চলে যাও দেশের বাইরে। আবার যাওয়ারও কথা ছিল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। কিন্তু আমার মনে ছিল আমি কি চলে যাব, পালাবো? আমি কিন্তু বড় হয়ে কিন্তু বহুদিন আমার মনের মধ্যে অভিযোগ ছিল, সত্যি কি কেউ ছিল না 32-15 আগস্ট কি দাঁড়াতে, প্রতিরোধ করতে, কথা বলতে? হয়তো গিয়েছিল অনেকেই, আমরা হয়তো সেটা অনেক সময় অনেক ইতিহাসে অনেক ঠাঁই পায় না। যাই হোক, আমার মনে হচ্ছিল যে আমি কোনোদিন জানি নিজেকে রিগ্রেট করতে না হবে, নিজের কাছে নিজের এইটুকু আহ, মানে অনুশোচনা না হয় যে আমি, কেউ করলো না, আমি কেন করলাম না, আমারটুকু আমি কেন করলাম না। আমার মনে হচ্ছে যে আমি সারা জীবনে আমার দায়িত্ব কি। আমার মনে হচ্ছে কে যাবে কে যাবে না সেটা আমার দেখার বিষয় না। আমার তখন এত কিছু, এত এত হিসেব নিকেশ ছিল না মাথায়। আমার মানে হৃদয় থেকে যে ডাকটা এসেছিল যে আমার যেতে হবে, আমি যাব, কেউ যাক বা না, আমি যাব। এবং সেজন্যই আমি গিয়েছি। এবং এই এই যে এটার মধ্যে আমার কোনো আর কোনো ভাবনা ছিল না, মানে আমি বেঁচে ফিরবো কি ফিরবো না, এগুলো কোনো ভাবনাই আমার ছিল না। আমি যাব, এইটাই আমার বারবার আমার ভেতর থেকে এই ডাকটাই আসছিল যে আমাকে যেতে হবে। এবং আমাকে যে যেতে হবে এই ডাকটা এমন ছিল, দীপা, আমার মনে হয় ওইটাই হচ্ছে যে ওই ডাকের মধ্যে আমাদের 30 লাখ শহীদ প্রাণ দিয়েছিলেন। তো ওই ডাকটা আমি শুনতে পেয়েছিলাম, এবং আজকেও যদি আমার কোথাও এরকম ডাকে যেতে হয় আমি যাব। আমার মনে হচ্ছে যে এটা আসলে মানে এটা এটা মানে মানে আমার মনে হয়েছে যে আমি আমি কি করলাম, আমি যে দেশটা পেয়েছি, আমার ঋণ আমি শোধ করতে পেরেছি কি বঙ্গবন্ধুর কাছে? বঙ্গবন্ধু তো অনেক বছর, 19 বছর জেলে থেকেছেন, ওনার পরিবার ওনাকে পায়নি। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন ওনার কন্যারা বড় হয়েছে, সন্তানরা বড় হয়েছে, সম্পত্তি বিয়ে হয়েছে, উনি কোনো কিছুর আচার আচরণে কোনো কিছু নিয়ে তিনি ছিলেন না, কিছু পারেননি জীবনে। আমাদের জন্য ব্যয় করেছেন, আমরা ওনার জন্য কি ঋণ শোধ করছি। আমার মনে হচ্ছে এবার আমার পালা, আমাদের পালা রক্ত ঋণ পরিশোধ। কিন্তু জায়গায় কি বেশি আবেগ থেকে নেই। এবং আমার মনে হয় যে যদি ফাইনালি বন্ধুরাকে সামনে বসে ঘুরিয়ে দেওয়া হয়, সেদিন আমি আসলে বাসায় আমি যেখানে ছিলাম, আমার মনে হয়েছে যে আমি আসলে মানুষ ছিলাম না সেদিন। 5ই ফেব্রুয়ারি যখন ধানমন্ডি বত্রিশ পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়, মনে হয়, এবং আমার মনে হয় আমি না, মানে আমাদের সকল বাঙালি, বাংলাদেশি, আওয়ামী লীগের কর্মী নেতা সকলেই, সকলেই এই অনুভূতিটা সকলের। হয়তো আমি চলে গেছি, অন্যরা যান নাই, কিন্তু আমার আমার ধারণা যে সবার মধ্যেই সেই কষ্ট, সেই অনুভূতিটা কাজ করেছে। বুঝতে পেরেছি দিদি। আমার কাছে প্রচুর মেসেজ আসছে, আমি একের পর এক। সবাই বলছে সবাই আসলে বোধহয় ক্রন্দনরত এই মুহূর্তে। দিদি আমি আবারও বলি অশেষ অশেষ শ্রদ্ধা, পরম ধন্যবাদ, পরম শ্রদ্ধা তোমার প্রতি। তুমি আহ মানে আমিও বলার ভাষা আসলে হারিয়ে ফেলছি। ভাই জুয়েল, আপনার কাছে একটু একজন জানিয়েছে একটু আমাদের তোমাকে অনেকে সালাম জানাচ্ছে, অনেকে শ্রদ্ধা জানাচ্ছে, অনেকে বলেছে যে যদি বেঁচে থাকে তোমার সঙ্গে কখনো দেখা হয় তারা তোমাকে সালাম করতে চায়। জুয়েল ভাই, আমি একটু আসি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। দুর্দিনের আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা, নেতা ও কর্মীরা। আহ আপনি নিশ্চয়ই আমাদের টপিকটা শুনে বুঝতে পারছেন যে দুর্দিনে সাধারণত অনেকে পাশ থেকে সরে যায়, চলে যায়, থাকে না। এবং যেই জি। ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ আমরা যেতে দেখছি, হাজার হাজার নেতা কর্মীরা মারা গেছে, কারো হাত পা কেটে ফেলা হয়েছে, লাশ ভেসে উঠছে, রেপ কেস,
মব ভায়োলেন্সের মধ্যে আমরা তোফাজ্জলকে মরে যেতে দেখেছি, আরো অনেকে মারা যেতে দেখেছি। এরকম পরিস্থিতির মধ্যেও উম আপনি কেন আসলে আওয়ামী লীগের পাশে আছেন, কথা বলছেন, কাজ করছেন? কি কারণ আপনার? তো কোনো কি দরকারে আসলে এটা করছেন? জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালক, বিশিষ্ট সাংবাদিক এবং সময়ের সাহসী সাংবাদিক দীপান্বিতা মার্টিন আপু অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং কথা বলেছেন। আমার পরম শ্রদ্ধেয় বড় বোন রোকেয়া প্রাচী আপু। আসলে আমি যেদিন রোকেয়া প্রাচী আপুর উপরে ধানমন্ডি ৩২-এ যে নগ্ন হামলা দেখেছিলাম, সেদিন আমাকে মনে হয়েছে দেশে জন্মগ্রহণ করাটাই আমার অপরাধ। আমরা 1975 সালের 15ই আগস্ট দেখিনি, কিংবা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেখিনি। আমরা ইতিহাস থেকে জেনেছি জাতির পিতাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি ছোট্ট শেখ রাসেলকে কিভাবে হত্যা করা হয়েছিল, রাসেলের কি অপরাধ ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ যখন শুনি, বঙ্গবন্ধুর সেই 1975 সালের 15ই আগস্টের ইতিহাস যখন পড়ি, তখন নিজের অজান্তেই চোখ থেকে পানি বের হয়। তখন বিবেক আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে বাধ্য করে যে আমরা যে অকৃতজ্ঞ জাতি, এই অকৃতজ্ঞতা থেকে কিছুটা দায় পাওয়ার জন্য হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার রেখে যাওয়া সুযোগ্য তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপার জন্য কিছু করা উচিত। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে সশ্রদ্ধ সালাম করতে চাই, দু হাত জোর করে রোকেয়া প্রাচী আপুর কাছে ক্ষমা চাই যে দেশে যারা নারী অধিকারের কথা বলে, এদেশে যারা তথাকথিত সুশীল, তারা আসলে নির্লজ্জ। তারা স্বার্থের জন্য তার ডলারে বিক্রি হয়ে যায়। রোকেয়া প্রাচী আপুর উপরে যে জঘন্য নৃশংস হামলা হয়েছে, কোন সুশীল এ নিয়ে কথা বলেনি। আমরা লজ্জিত। পাকিস্তানি দোসররাও কখনো সাহস করেনি 32 নম্বর বাড়িতে হাত দেয়ার, কিন্তু তাদের রেখে যাওয়া অবৈধ সন্তানরা সেই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা জানে না যে সেই ভাঙা বাড়ি থেকেই আবারও পুনর্জন্ম নেবে 32। বঙ্গবন্ধুর আদর্শকে কখনো মুছে দেওয়া যায় না। বঙ্গবন্ধুর আদর্শ অবিনশ্বর, অমলিন। আপনি প্রশ্ন করেছেন কেন এই দুঃসময়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছি। আমরা দেখেছি 1971 সালে, আমরা শুনেছি এবং আমরা জানি 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজকে আমি মনে করি বাংলাদেশ আবারও পরাধীন। আজকে আমাদের লজ্জা লাগে এবং কষ্ট হয়, এদেশের মুক্তিযোদ্ধারা, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি, ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি। আমার পাশের ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন 1971-এর মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা আনোয়ারা ম্যাডাম, একজন মুক্তিযোদ্ধা। তাকে আজকে জেলে যেতে হয়। আর রাজাকার ফাঁসির আসামিরা বেকসুর খালাস পায়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আজকে যারা কলঙ্কিত করেছে, আমাদের রক্তের বিনিময়ে হলেও, আমাদের জীবনের বিনিময়ে হলেও এর দায় শোধ করতে হবে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, তবু এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপার চলার পথকে মসৃণ করার জন্য, এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য আমরা যেমন অনলাইনে সরব আছি, তেমনি আমরা একটি ডাকের অপেক্ষায় আছি। আমরা যদিও মাঝে মধ্যে বিভিন্ন স্পটে মিছিল মিটিং করে যাচ্ছি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের সাধারণ জনগণ
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নেমে ওই স্বৈরাচার, অসাংবিধানিক, দখলদার, অবৈধ ইউনূস সরকারকে এদেশ থেকে বিতাড়িত করবে। একজন সুধী মানুষরূপী, বিকৃত মানুষরূপী অমানুষ পশুর সমান, যে নিজেই মব ভায়োলেন্সের জন্মদাতা, যে নিজেই মব ভায়োলেন্সের জনক, মব করে আমাদের নিরীহ কর্মীদেরকে হত্যা করা হয়েছে। ইউনূস চাইলে ইতিহাসের পাতায় একজন মহানায়ক হয়ে থাকতে পারতেন। যদিও তিনি অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছেন মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সেই আমি বলবো যে জঙ্গি হামলা, 5ই আগস্টের জঙ্গি হামলা করিয়েছিলেন। তারপরও তিনি ক্ষমতা গ্রহণের পরে আমরা জানি যে মানুষ ক্ষমতা পেলে ভালো মানুষে পরিণত হয়, কিন্তু তিনি ভালো মানুষে পরিণত হয়ে একটি পশুতে পরিণত হয়েছেন। তিনি যে ডেভিল হান্ট করেছিলেন, সেই ডেভিল হান্টে যদি প্রকৃত ডেভিল যারা 5ই আগস্টের আগে পরে মানুষ হত্যা করেছে, চাঁদাবাজি করতেছে, মানুষ গুম খুন করতেছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর লুণ্ঠন করতেছে, সেই প্রকৃত ডেভিলদেরকে যদি ধরে শাস্তির আওতায় আনতেন, সেটা আনলে হয়তো তাকে মানুষ ইতিহাসে স্মরণ করত শ্রদ্ধা ভরে। কিন্তু সেটি না করে তিনি কি করেছেন? তিনি যত জঙ্গি গোষ্ঠীরা জেলে ছিল, যত শীর্ষ সন্ত্রাসীরা জেলে ছিল, যত রাজাকাররা জেলে ছিল, তাদেরকে বেকসুর খালাস দিয়ে বাংলাদেশকে আজকে একটি জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। তাই আমি মনে করি ইতিহাস কখনো ইউনূসকে ক্ষমা করবে না। উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশকে একটি অকার্যকর, ব্যর্থ এবং অশান্তির রাষ্ট্রে যে পরিণত করেছেন, সেটার বিচার এই বাংলার মাটিতে হবে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের রক্ত থাকতে আমরা যতদিন বেঁচে আছি, এদেশে কোনো জঙ্গি গোষ্ঠী কিংবা পাকিস্তানি দোসরদেরকে আমরা এদেশে আর মাথা ছাড়া দেওয়ার সুযোগ দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ হব। 5ই আগস্টের পরে অনেকেই যখন জীবনের মায়ার জন্য জীবনকে রক্ষা করতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার পরেও মাঠে নামতে পারেনি, ঠিক সেই সময়ে মাঠে নেমেছিলেন আমার বড় বোন, আমার শ্রদ্ধেয় আপাকে বলবো, আপনার ভাইয়েরা আপনার সাথে আছে। যদিও এদেশে পাকিস্তানের রেখে যাওয়া কিছু কুলাঙ্গার কুসন্তানরা আপনার সাথে যে অন্যায় আচরণ করেছে, আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এর উপযুক্ত বিচার করবো ইনশাল্লাহ। এবং মহান আল্লাহ যেন সে পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই 32 ভাঙা, এই গণভবন লুটপাট থেকে শুরু করে আওয়ামী লীগের একজন নেতা কর্মী বা সমর্থক, অথবা যিনি জয় বাংলাকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, তার পদ না থাকলেও তাদেরকে নির্বিচারে যে কারাবরণ করতে হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজ বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে উঠেছে। তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, আগেই ভালো ছিলাম। তারা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, শেখ হাসিনাতেই আস্থা। আমি বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়, যেদিন আবারও বাঙালি জাতি, লক্ষ কোটি কোটি বাঙালি সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যাকে রিসিভ করার জন্য, তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। এদেশের মেহনতি মানুষের পাশে এসে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপা আবারও দাঁড়াবেন, তাদের দুঃখ লাঘব করবেন, দেশের উন্নয়নে কাজ করবেন। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বিশেষভাবে আসলে আপনাকে ধন্যবাদ দিব যে আপনি, মানে আমি সাহসী কথা বলবো না, কথাটা দুঃসাহসিকতার সাথে আপনি এই যে ভিডিওতে আসলেন, কারণ এর থেকে অনেক ঝুঁকি রয়েছে। এই এখন আসলে আমরা মানে বলবো যে আমরা যেটা জানি যে কিছুদিন আগে আওয়ামী লীগের নামও উচ্চারণ করা আসলে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের আপু, কথা আমি বলা। একটু 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 ইন্টারাপ্ট করি, যদি কিছু মনে না করেন। না, বলুন ভাই, বলুন। 5ই আগস্টের পরে আমরা জীবনের জন্য আত্মগোপনে ছিলাম। অক্টোবরের 1 তারিখে আমার একটি কন্যা সন্তান হয়, এবং প্রথম কন্যা সন্তান। আমি এই কন্যা সন্তানকে দেখতে হাসপাতালে যেতে পারিনি। 8 মাস বয়স চলে। দীর্ঘ 7 মাস পরে আমি আমার কন্যা সন্তানকে দেখে
দেখার সৌভাগ্য হয়েছে। আমি আমার স্ত্রীকে, আমি আমার বাবা মাকে, আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে রেখেছি যে আমি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি, এমনকি আমার মৃত্যু হতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে ওরা। আমি যদি মরেও যাই, আমার ছোট্ট শিশু যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই বড় হয়, এবং আমৃত্যু যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই স্পিরিট ধারণ করে। এবং আমি আগেও বলেছি যে আমি যদি জেলে যাই, তোমরা টেনশন করবা না। জেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে 23 বছর জেল খেটেছেন। আমরা তারই আদর্শের কর্মী। আমরা জেল, জুলুম, অত্যাচার ভয় করি না। যা হবার হবে। আমরা দেশরত জননেত্রী শেখ হাসিনা আপার জন্য কাজ করব, কাজ করছি, কাজ করে যাব ইনশাল্লাহ। জয় বাংলা। জয় বাংলা। মৃত্যু ভয়কে জয় করে অকুত ভয় আমার যোদ্ধা ভাই, আমার সৈনিক ভাই, আপনাকে মানে অশেষ শ্রদ্ধা, সালাম, কৃতজ্ঞতা যে আপনি সকল ভয়কে ভেঙে সামনে এসে এই যে কথা বলছেন, এ থেকেই আসলে অনেক অনেক মানুষ সাহস পাবে। তারপরেও আমি বলবো এই যে মৃত্যুর ঝুঁকি নিয়ে এই যে কাজ করছেন, মানে জাতি আপনাদেরকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করুক। আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সাহসের জন্য এবং আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হওয়ার জন্য। বোন মিমি, একই কথাই আসলে তিনজন আপনারা এখানে যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে কেউই আসলে মৃত্যুর ভয় করলেন না, কোনো পরোয়া করলেন না। এবং তিনজনের কথা থেকে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, দায়। আসলে দেশের মাটির প্রতি দায়, আমাদের সংবিধানের প্রতি দায়। দিদির কথা থেকে যেমন বুঝতে পারছিলাম ভেতর থেকে কেউ একজন ঠেলে দিয়েছে যে এটা করতেই হবে, তাগিদ। সেই জায়গা থেকে আপনারা কাজ করছেন। বোন, আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে এত ঝুঁকি নিয়ে, আর আপনি একজন নারী, সামনে এসে কথা বলছেন, আপনি আসলে বাংলাদেশকে কিভাবে দেখতে চান? উম, আপু, আমি আসলে এর আগে একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের ফেনীর কথাই বলি। একটু আগে আপনি বলেছিলেন যে আমরা মেয়েরা কতটুকু নিরাপদ। আমার সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজু, ওর নামে কোনো মামলা ছিল না, কিন্তু ওকে আপনার বাসা থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে থানায় নিয়ে গেছে, সেখান থেকে মামলা দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমার আম, আরেক 18 নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি, ওর নাম হচ্ছে রুমা। সে মানে আমাদের এখানকার বিএনপির এলাকা হচ্ছে রামপুর, সে রামপুর ছেড়ে উকিলপাড়াতে চলে এসেছে, আরেক এলাকায় এসেছে, তারপরও তাকে থাকতে দেয়নি। তার বাসায় ছেলে পাঠিয়ে তার মেয়েকে ধর্ষণ করবে এরকম ভয় দেখিয়ে তাকে পুরো ফেনি ছাড়া করা হচ্ছে। তাহলে আমরা কিরকম বাংলাদেশে আছি? যেমন আমার ফেনীতে আমি এবং মিলা, আমরা দুজন নারী, আমরা মামলা খেয়েছি। মামলা খাওয়ার পরে মনে হয়েছে, যখন লিস্টে দেখলাম যে 39 নাম্বার দিয়েছে সিরিয়াল, আমি বলেছি যদি তারা পারে একটু মান সম্মানটা বজায় রেখে 1 থেকে 10-এর মধ্যে যাতে সিরিয়ালটা দেয়। দল করেছে, জেল খাটতে হবে, জেল খাটবো, সমস্যা নেই, ধরা পড়লে তো জেল খাটবই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যেখানে নারীরা নিরাপদ না, আমরা আগেও দেখেছি, আমরা আহ, আহ, আগেও দেখেছি যে আমরা বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা কেমন ছিলাম, যে এবার 5ই আগস্টের পরে আমরা কেমন আছি, বা আমাদের 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু কেউ কি বলতে পারবে একজন বিএনপি, একজন শিবির, কোন নেতাকর্মীর গায়ের কোন মহিলা নারীর গায়ের উপর কোন হাত উঠেছে, কেউ জেল খেটেছে, কেউ মামলার আসামি হয়েছে? বলতে পারবে না। এই দেশের ইতিহাসে বিরল যে আমরা কোনো কিছু না করেও আমাদের নামে মামলা হয়েছে, আমরা নাকি হত্যা চেষ্টা করেছি এবং বোমা বিস্ফোরণ করেছি। এটা কি কোথাও বললে মানে শুনতে শুনতে কেমন লাগে? শুধু এতটুকুই বলতে পারি, যে দেশে যে সময়ে আসিয়ার মতো শিশু নিরাপদ না, বয়স্ক কোনো নারী নিরাপদ না, কোনো মা নিরাপদ না, কোনো ছেলে নিরাপদ না, কোনো শিশু নিরাপদ না, সেই অনিরাপদ বাংলাদেশে আমরা থাকতে চাই না। আমরা চাই আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যাকে এখনো প্রধানমন্ত্রী মনে করি, শেখ হাসিনা, উনি আবার দেশে ফিরে আসবেন। আমাদের নারীদের জন্য উনি যা করেছেন, সে পাকিস্তানি দোসররা তো আমাদের নারীদেরকে ভালো থাকতে দিবে না। সেই পাকিস্তানের মতোই তারা তাদের খারাপ উদ্দেশ্য সাধন করার জন্য নারীদেরকে যেভাবে রাখতে চেয়েছিল, তারা ঠিক সেভাবে আমাদেরকে আবার পিছিয়ে নিচ্ছে, সেই জায়গায় তারা পৌঁছে দিচ্ছে। আমরা সেভাবে থাকতে চাই না, আমরা নারীরা এগিয়ে যেতে চাই।
তাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যেতে চাই। আমরা চাই সুন্দর এবং একটি স্বাভাবিক পরিবেশ যেখানে আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি, ভালোভাবে আমাদের সন্তানরা আমাদের আগামী ভবিষ্যৎ যাতে বেড়ে উঠতে পারে। আর আমরা যে পরাজয় মেনে নেওয়ার মতো দল কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধী দল যারা আছে তারা নয়। যে কোনো মূল্যে কিন্তু তারা আমাদের ধ্বংস করতে চাইবে। আজহারের মুক্তি তার ধারাবাহিকতা একটি ঘটনা। আমাদের আগের প্রজন্ম ৭১-৭ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, আর আমরা ২৪-এর মুক্তিযোদ্ধারা যারা আমরা এখন ৫ই আগস্টের পর মুক্তিযুদ্ধ হয়েছি, তারা আমরা আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করব। স্বাধীন করে আমাদের নারী পুরুষ আমাদের এই বাংলাদেশের নাগরিকরা যাতে নিঃশ্বাস নিয়ে শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বাস করতে পারে, আমরা সেই চেষ্টাই করব। ধন্যবাদ দীপান্বিতা মার্টিন দিদি, আমার আর কিছু বলার নেই। সুন্দর চাওয়া, এবং আপনার এটা অধিকার, আপনারাই অগ্রজ ভূমিকা পালন করবেন আসলে দেশকে আবার সুন্দর জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে, কারণ দুর্দিনে যারা সাথী তাদের অধিকার আসলে অন্যরকম জায়গায় বিলং করে। আমরা আমাদের লাইভের একদম তবে আমার একটা আফসোস, সেটা হচ্ছে পরিবেশ এবং ৫ই আগস্টের পরে যা হয়েছে আমরা পুরো গৃহবন্দী ছিলাম যেটা বলা যায়। তবে আমার সেটা আফসোস, এবং আমার এই আফসোস সারা জীবনে কখনো যাবে না যে আমরা রোকেয়া প্রাচী আপার সাথে ৩২ নম্বরে গিয়ে দাঁড়াতে পারিনি। এই লজ্জা আমাদের জন্য, আমাদের বাঙালি যারা আছে তাদের জন্য। ওনার সাথে আমরা যুদ্ধ করতে পারিনি, ওনাকে আমরা সহায়তা করতে পারিনি, কিছু খারাপ মানুষের কাছে ওনাকে আমরা অপমানিত হতে দিয়েছি। আপনি আমাদেরকে ক্ষমা করবেন প্রাচীদি। ধন্যবাদ বোন। আমরা লাইভের একদম শেষ প্রান্তে রয়েছি। আমরা সর্বশেষ আসলে রোকেয়া প্রাচীর কথা শুনবো এবং সেটা দিয়ে আজকের আমাদের লাইভটি শেষ করব। প্রাচীদি, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি 14ই আগস্টের আমরা যেই ভিডিওটি দেখছিলাম সেখানের পরবর্তী ভিডিওটি আমরা আসলে আর দেখালাম না, আর কিন্তু অনেক নিউজ হয়েছে, আমরাও জানি, আমরা আসলে আতঙ্কিত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি আমি ভীষণ রকমের আতঙ্কিত ছিলাম যে আপনি বেঁচে আছেন কিনা, কারণ আপনার উপরে শারীরিক হামলাও হয়েছে। এই শারীরিক হামলার পরে ওখান থেকে আপনি আসলে কিভাবে রক্ষা পেলেন, নিরাপদ একটি স্থানে গেলেন, এবং এই শারীরিক হামলার পরেও এই আজকের দিন পর্যন্ত, আজকের যে জুনের শেষ দিকের দিন, মে মাসের শেষ দিকের দিন, আমরা দেখছি যে আপনি এখনো সড়ক কাজ করে চলেছেন, কথা বলে চলেছেন। মানে এটা কিভাবে আসলে এই যে মানে অদমনীয় সাহস, এবং সেই দিনের ঘটনাটি একটু আপনি আমাদেরকে বলুন, যে আপনার উপরে যেই হামলাটি হয়েছিল সেই বিষয়টা একটু যদি আমাদেরকে অল্প পরিসরে বলেন। ধন্যবাদ। আমি ওই দিনের ঘটনাটা খুব মানে ছোট করেই বলি। আসলে আমরা পুরো কর্মসূচিটা শেষ করতে পেরেছিলাম। একদম ছবি প্রতিস্থাপন, ভাস্কর্য প্রতিস্থাপন, মোমবাতি প্রজ্বলন করে শোক পালন করে আমরা একদম শেষ যখন আমাদের কর্মসূচি, তখন সাংবাদিকরা আলাদা আলাদা করে সবার কাছ থেকে ইন্টারভিউ নেবে, এরকম আর কি। মানে মূল কর্মসূচিটা তখন মাত্র শেষ হয়েছে। এরকম সময় আমরা দেখলাম যে চতুর্দিক থেকে বিভিন্ন লোকজন এসে মানে দেখলাম যে বঙ্গবন্ধুর ছবিটা উল্টে পড়ে আছে, ভাস্কর্যটা উল্টে পড়ে আছে। তো আমি যখন দেখলাম যে উল্টে পড়ে আছে, আমি ওই ছবিটা তোলার জন্য ওই ছবির যে বেদিটা আছে সেখানে গেলাম। তো ওখানে গিয়ে ছবিটা হাতে নিয়ে আমি ঘুরে বলছি যে এতগুলো মানুষ ছিল, তারা সবাই কোথায় গেল? কে এসে হই দিল আর ছবিটা ভেঙে ফেললো? কেউ একটু দেখবে? আমাদেরকেও। তারপরে আমার হাতে ছবি, তো তখন দেখলাম যে কতগুলো ছেলে, ওদের সবার হাতে লাঠি। তো এগিয়ে এসে আমার মাথায় একটা বাড়ি দেওয়ার চেষ্টা করলো। তো আমি জানি না, সেই বডি ইম্পালস থেকে আমি এক হাত দিয়ে লাঠিটা ধরে ফেললাম মানে ধরতে ঠিক পারিনি। আমার হাতের উপরে, আঙুলের উপরে অনেক জোরে একটা বাড়ি আসলো, কিন্তু মাথায় লাগলো নাকি। তো তখন আমি বুঝলাম যে এরা আসলে সেই মব, মানে এরা আমাদের ছেলেরা না, আমাদের লোকজনকে নাকি ওরা দুদিক থেকেই আক্রমণ করে বের করে দিয়েছে। তো আমি ওটা দেখতে পারিনি, কারণ আমি ভাস্কর্যটা তুলছিলাম, ছবিটা তুলছিলাম। আমার আর অন্যদিকে খেয়াল নেই যে আমাকেও পালাতে হবে। তো ওদের
মব ঢোকার সাথে সাথে যে যেভাবে পেরেছে চতুর্দিকে ছড়িয়ে গেছে, কিন্তু আমি মানে একটু কেমন যেন মানে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম কিনা আমি জানি না। আমি ছবিটা গুছাচ্ছিলাম, ভাস্কর্যটা আবার বসিয়েছি ওখানে, ভাস্কর্যটা বসিয়ে বসে যখন ছবিটা নিয়েছি তখনই আবার এসছি ওরা। আমি যখন ছবিটা নিয়ে ঘুরে যখন দেখলাম, তো প্রথমে একটা বাড়ি দিল, সেই বাড়িটা আমি হাত দিয়ে করলাম, আমার আঙুলের মধ্যে আঙুলটা ফেটে গেল। তারপরে ওরা, আমি মানে সবার চেহারাতেই তাকিয়ে দেখলাম যে এদের কাউকে আমি চিনি না, সবার হাতে লাঠি। তারপরে আমার যে হাতে ছবিটা ছিল সেই হাতে একটা বাড়ি দিল, এবং আমি আবার যখন আমার মানে মাথায় একটা বাড়ি দিচ্ছিল, আমি ওটাও ধরলাম, ধরার পর ওই লাঠিটা টান দিয়ে আমি যখন নিয়ে নিয়েছি আমার বডি ইম্পালস, আমি জানি না আসলে আমি তখন এটা কিভাবে করেছি, তখন আমি দেখলাম যে ওরা একদম আগায় এসে আমার হাত ধরে টান দিয়ে যে পেছনে যে জঙ্গলটা ওখানে নিয়ে গেল আর কি। আর এর মধ্যে আমি দেখছিলাম আমি যে একটু আগে যে ভাস্কর্যটা আবার তুলে রেখে এসেছি, যেটা অর্ধেক ভেঙে গিয়েছিল, সেটাকে আবার ভেঙে মানে গুঁড়া গুঁড়া করতে কয়েকজন সাংবাদিক ছিল, ওদেরকে মারতে গেল ওরা, যেহেতু ক্যামেরা তুলেছিল। আহ একজন ক্যামেরাম্যান ছিল, আমি তার নিরাপত্তার স্বার্থে নাম বলবো না, সে ক্যামেরাটা তুলেছিল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কিন্তু ওর তারপর যখন পুরো জিনিসটা এলোপাথারি হয়ে গেল, তো ওখানে দেখলাম যে একটা মেয়েও ছিল যখন আমাকে মারছিল। তো কিন্তু দুটো ছেলে আমাদের, ওরা আওয়ামী লীগ করে, কিন্তু খুব পরিচিত মুখ না। ওরা মানে এসে আমাকে একদম জড়ায় ধরলো আর কি, মানে যতটা মার আমি খেয়েছি, আমি আমার ডাবল মার ওরা খেয়েছে আসলে আমাকে টেক করার জন্য। তো ওখানে একটা মেয়ে ছিল, মেয়েটা খুব আক্রোশ দিয়ে মারছিল আমাকে, ভীষণ আক্রোশ। এবং ওদের আমার তিনজনের কথা খুব মনে আছে, আমি শুধু ওই কথাটাই জানাতে চাই। একজন বলছিল 16 বছর তোরা খেয়েছিস, এবার আমরা খাবো। এবং এই কথাটা ওই মেয়েটা বলছিল, আমি খুব অবাক হয়ে তাকাচ্ছিলাম যে একটা মেয়ে আমাকে পিটাচ্ছে, মানে এবং বলছে মার মার ওরে মার, এবং খুব বিচ্ছিরি গালি দিচ্ছিল। আরেকজন আমাকে শাপলা চত্বর কি কি সব বলছিল। আর আরেকটা ছেলে, ওর কথা আমি বুঝতে পারছিলাম না, ও আমাকে বলছে যে উম, ওরা গণহত্যা করেছে, শহীদ করেছিস, মানে মানে অবিশ্বাস্য সব কথা। এবং ওগুলো বলছিল আর মারছিল কে। ছেলেরা যখন মানে ধরো ছেলেরা যখন একটু মার থামিয়ে যখন ধরো কথা বলছে, তখন ওই মেয়েটা আবার বলছে কি মার ওকে। মানে এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে বাংলাদেশে আমরা এরকম দেখিনি যে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে প্রত্যেকটা মবের মধ্যে কোনো না কোনো ভাবে কোনো মেয়ে থাকে, মেয়েরা মেয়েদের পিটাচ্ছে অনেক বেশি। যাই হোক, ওই দুজন ছেলে ছিল, ওরা আমাকে আসলে ওরা টানতে টানতে আমাকে রাস্তার ওপাশে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওদের কারণে ওরা আসলে আমার জন্য অনেক মার খেয়েছে ওই ছেলে দুজন। আমরা ওখান থেকে কিভাবে আসলে মানে ধাক্কাধাক্কি করে কি করে উঠেছি সেটা অনেক বড় ঘটনা, অনেক লম্বা সময় লাগবে। সেদিকে না যাই, আমি আসলে ফিরে এসেছি, এটাই বড় কথা। এবং আজকে আমার কাছে মনে হয় যে আহ বাংলাদেশে আমরা কি করে এখনো সাহস করে কথা বলছি, তোমার এই প্রশ্নের জবাবটাই বরং আমি দিতে চাই আজকে। সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি, সুযোগ থাকা সত্ত্বেও হয়তো অনেকে যায়নি বা অনেকে যেতে পারেনি, অনেকের পরিবার পরিজন আছে, অনেকে স্বেচ্ছায় যেতে চায়নি। আমি যেমন স্বেচ্ছায় যেতে চাইনি, এটা আমার চয়েস। আমি থাকতেই চেয়েছি, আমি এই যুদ্ধটা করতে চেয়েছি। এবং এই যুদ্ধটা করতে গিয়ে 5 তারিখ থেকে হয়তো আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু খুব সত্যি কথা দীপান্বিতা, আমরা কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এরকম অনেক সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা কর্মীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু একত্রিত হয়ে গেছি। এমন আছে যে আমরা অনেককে চিনি না, এমন ইউনিয়ন এমন উপজেলার একজন নেতা বা কর্মী যাকে কোনোদিন দেখিনি, হয়তো আমি অভিনেত্রী হিসেবে আমার চেহারা পরিচিত দেখে আমাকে চিনতে পারে, কিন্তু আমি হয়তো সেই কর্মীকে চিনি না বা সেই নেতার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। কিন্তু আমি দেখলাম যে 5 তারিখের পর ধীরে ধীরে আমরা সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা নিজের নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশে থাকবো, বাংলাদেশকে যারা চক্রান্ত করে দখল করেছে সেই হায়নাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, এবং এটা আমরা করব, বাঁচি মরি করব, এরকম সিদ্ধান্ত নেওয়া প্রচুর নেতা কর্মী সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল,
আমরা কিন্তু ধীরে 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 আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে গেল, একটা অন্য সম্পর্ক তৈরি হয়ে গেল। এই সম্পর্কটা আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়িয়ে অনেক অনেক দূর চলে গেছে। এই সম্পর্কটা আমার নিজের ভাই বা আমার পরিবারের সদস্যদের সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার চেয়ে অনেক বেশি। আমি হয়তো মিমিকে চিনি, আমিও ফেনীর সেই কারণে চিনি, বা ফেনীর যারা আছে, ফেনীর কর্মীদেরকে, নেতাদেরকে হয়তো আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা। কিন্তু ফেনীর বাইরে যারা, আমরা কিন্তু আত্মীয় হয়ে গেছি। এই আত্মীয়তা হচ্ছে আত্মার, আদর্শের। যে সম্পর্কটা বঙ্গবন্ধুর সাথে আমাদের, বঙ্গবন্ধুকে আমরা দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুর সাথে কোথায় যেন আমাদের একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে মনে হয় যে উনার রক্ত বা উনার ডিএনএটাও হয়তো আমরা পেয়েছি। এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা, দীপান্বিতা বিশ্বাস করো, অনেক কর্মী বাংলাদেশে, যারা আমরা এখন ভাই, বন্ধু, পরিবার, বাবা মা হয়ে গেছে। আমার তো মনে হয় অনেক পিচ্চি পিচ্চি ছেলে পেলে যারা ছাত্রলীগ করে, আমার ওদেরকে মনে হয় যে আমি ওদের মা। কারণ আমার সন্তানের বয়সের চেয়েও হয়তো ছোট অনেকে এখন যুদ্ধ করছে। আমি কখনো নিজেকে মনে করি ওরা, আমি ওদের বোন, কখনো মনে হয় আমি ওদের মা। এই যে আমাদের সম্পর্কটা, মানে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের সম্পর্ক, আন্দোলন করতে করতে সম্পর্ক, কাছে এই সম্পর্কটা হচ্ছে বঙ্গবন্ধুকে ঘিরে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ঘিরে। এবং আমাদের সবথেকে বড় সৌভাগ্য, তিনি বেঁচে আছেন। 5ই আগস্টের চক্রান্তে তাকে যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, এবং আল্লাহর বিশেষ রহমত, বাংলাদেশের মানুষের জন্য ওনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এবং উনি আছেন, উনার নেতৃত্বে আমরা এই, মানে চেহারা না চেনা, নাম না জানার সম্পর্ক ছিল না, কিন্তু এখন যে বন্ধন সম্পর্কটা, এই কর্মীরা আমরা সকলে মিলে আমরা আজকে প্রস্তুত, এবং আমরা কেউ থামবো না। আমি তোমাকে হয়তো হয়তো বিভিন্ন টক শোতে আমাকে দেখা যাচ্ছে, আমি হয়তো কথা বলছি বেশি, আমার চেহারাটা মানুষ জানে, কিন্তু আমি এটা মানে বিশ্বাস করে, নিশ্চিত করে আজকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, তাদেরকে আমি আশার বাণী বলতে পারি যে এরকম নাম না জানা, অপরিচিত চেহারার মানুষজনরা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আমি হয়তো 32-এ যখন গিয়েছি তখন হয়তো আমি আমার আবেগ থেকে গেছি, অনেকে যেতে পারিনি, কিন্তু যারা যেতে পারেনি তারা কিন্তু কালকে যাবে, আগামীকাল কিন্তু তারা থামবে না। কাজে আমরা কিন্তু অনেক বড় একটা শক্তি তৈরি হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যার জন্য, বাংলাদেশের জন্য। এবং আমাদের এই প্রস্তুতি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ক্ষমতা দখলের জন্য না, বাংলাদেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য, 30 লাখ শহীদের রক্তের ঋণ পরিশোধের জন্য, মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের যে ঋণ সেটা পরিশোধের জন্য, এবং বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পুরো পরিবারের যে অবদান আমাদের দেশের জন্য, সেই রক্তের ঋণ পরিশোধের জন্য, আপামর জনসাধারণের জন্য আমরা আমাদের নেত্রীর অপেক্ষায় আছি, তার নির্দেশের অপেক্ষায় আছি। আমরা সবাই, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। আজকে এক একজন ধানমন্ডি 32, এক একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এক একজন শেখ হাসিনার ভ্যানগার্ড। এবং আমি মনে করি যে ইনশাল্লাহ 16ই ডিসেম্বরের মতো আমরা কোনো একদিন বিজয় নিশান উড়াবো। বঙ্গবন্ধু কন্যা সেই 17ই মে 1981 সালের মতো উনিও স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে আরেকটি, এবং সেই স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার জন্য। এবং যারা এখনো আমাদেরকে দেখছেন সবাইকে বলবো, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাংলাদেশ দিতে প্রস্তুত না। কারণ বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ বিকিয়ে দিলে তিনি এখন বহাল তবিয়তে রাষ্ট্র পরিচালনা করতে পারতেন, তিনি তো আপসহীন। তো ওনার কর্মী হিসেবে আমরাও আপসহীন। দীপান্বিতা, অনেক ধন্যবাদ মন দিলাম। এমনি আমার ছোট বোন, সাহসী কন্যা, এবং জুয়েল, সবার প্রতি কৃতজ্ঞতা, এবং যারা আমাদেরকে শুনলেন সবার কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। চমৎকার, ধন্যবাদ রোকেয়া প্রাচী দিদি, সাইদুর রহমান জুয়েল ভাই, আমার সাহসী বোন মন্দিলা মিমি, আর সাহসী ভাই জুয়েল ভাই, আপনারা আজকে এসেছেন। আপনারা দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ সংযুক্ত ছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই লাইভটি আসলে আরো করব। যারা আসলে আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা এবং যারা নেতা কর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা আসলে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক তারা সেটা ঢেকে রেখেই সামনে আসতে পারেন, যারা প্রকাশে ইচ্ছুক তারাও আসতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক। আমি দেখতে পাচ্ছি
একটা আওয়ামী লীগের ভিতরে একটি অদম্য শক্তি, স্পৃহা দেখতে পেলাম, এবং রোকেয়া প্রাচীর কথায় যেন বুঝতে পারলাম যে আসলে আসলে আওয়ামী লীগকে বোধহয় রোখা যায় না। এ এক অদম্য শক্তি। আপনাদের চাওয়া, আপনাদের স্বপ্ন সফল হোক। আমি তার সঙ্গে একটি কথা যুক্ত করতে চাই। বিগত বেশ কিছুদিন যাবত অনেক মানুষ আমাকে বলছেন ইনবক্সে যে দেখুন, আমি আওয়ামী লীগের সমর্থক না, কিন্তু আমি কথা বলতে চাই। আমি জিজ্ঞাসা করেছি কেন কথা বলতে চান? বাংলাদেশের জন্য। তারাও আমাদের এই প্রোগ্রামে আসলে আমন্ত্রিত, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। রোকেয়া প্রাচী বলেছেন, জুয়েল ভাইও বলেছেন, আমার বোন মিমিও এখানে বলেছেন, দায়, দেশের জন্যের দায় থেকে ওনারা দাঁড়িয়েছেন, কথা বলছেন, মৃত্যু ভয় করছেন না, পরোয়া করছেন না, মানে থামানোই যাচ্ছে না। এই শক্তি আবহমান চলমান থাকুক, বাংলাদেশ এই অপশক্তির হাত থেকে মুক্ত পাক। আমি এই কথাটি কেন সংযুক্ত করলাম, যে এটা এখন শুধু আওয়ামী লীগের লড়াই না, এটা বাংলাদেশ রক্ষার লড়াই। সম্মিলিত জনশক্তি সবচেয়ে বড় শক্তি। আপনারা একত্রিত হন, দেশকে বাঁচান, দেশকে রক্ষা করুন। বঙ্গবন্ধু একটি অনুভূতির নাম, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। রোকেয়া প্রাচীর একটি ভিডিও আজকে আমি দেখছিলাম, সেই ভিডিওটা আমরা এখানে দেখাতে পারিনি, যেটা থেকে আমি ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। উনি বলেছিলেন বঙ্গবন্ধু কিন্তু আসলে শুধু কোনো একটি নির্দিষ্ট দলের সম্পদ নয়, উনি বাংলাদেশের সম্পদ, উনি বাংলাদেশের নেতা, উনি বাংলাদেশ ছাপিয়ে গিয়ে পুরো বিশ্বের একটি একজন সম্পদ। তিনি এ কথা সত্য। এই জন্য আসলে আমি বলবো উনি যেমন সর্বজনীন, বাংলাদেশটাও সেরকমই তাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সংযুক্ত থাকবেন। দেশকে রক্ষা করুন, দেশ রক্ষার কারণে এগিয়ে আসুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ করেন। জুয়েল, থ্যাংক ইউ।